ওয়েলকাম টু দ্য ওয়েট লস ডক্টর চ্যানেল বাংলা। এই চ্যানেলে নর্মালি আমরা হেলথ, ফিটনেস, ওয়েট লস আর নিউট্রিশন নিয়ে কথা বলি। আজকে ডিসকাশনের টপিক দীর্ঘদিন পর ওয়েট লস রিলেটেড একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হলো কিনা লো ব্যাক পেন কিংবা কোমরে ব্যথা। এখানে বলে রাখা ভালো, আমার নিজেরই যখন আমি মোটা ছিলাম, ভিডিওতে আমি অনেকবার বলেছি, আমি যখন মোটা ছিলাম তখন আমার কোমরে ব্যথা খারাপ পোস্টারের জন্য, এক্সারসাইজ না করার জন্য, অত্যধিক ওয়েট ক্যারি করার জন্য হয়েছিল, ডিস্ক প্রোল্যাপস হয়েছিল। সেটা এত লেভেলে বেশি হয় যে ডিউটি করতে করতে শুয়ে পড়তে হয়, স্ট্রেচারে করে আমাকে গাড়িতে করে বাড়িতে আনতে হয়। 10 থেকে 15 দিন অলমোস্ট বেড রেস্টে ছিলাম, তারপর আবার ধীরে ধীরে ডিউটি শুরু করি। কোমরে ব্যথা স্টাডিতে দেখা গেছে অলমোস্ট 70% মানুষের হয় অ্যাট সাম পয়েন্ট অফ লাইফ। এত কমন, এত বেশি হয়, এটা নিয়ে আজকে ডিসকাশন প্রয়োজন এবং এটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে ওয়েট লসের সঙ্গে। কিভাবে, পুরো ভিডিওটা দেখুন। কোমরে ব্যথার রিজন, অ্যাকিউট ব্যথা, খুব ব্যথায় কি করতে হয়, পরের দিকে কি করতে হয়, ডিটেলসে বলবো। ইম্পর্টেন্ট টপিক এটা। কোমরে ব্যথার মেন রিজন হচ্ছে কোমরের কাছে যে ভার্টিব্রা গুলো, লাম্বার এবং স্যাক্রাল ভার্টিব্রা, তার মাঝখানে স্পাইনের মাঝে মাঝে যে ছোট ছোট নরম যে পদার্থগুলো থাকে তাকে বলে ডিস্ক। ওই ডিস্কের প্রবলেম হয়, ডিস্কের ইনজুরি, হার্নিয়েট করে যায়, অল্প বেরিয়ে যায়, যাকে বলে ডিস্ক প্রোল্যাপস। অনেক সময় বয়সজনিত কারণের জন্য বা বোনের মেটাবলিজম খারাপ হওয়ার জন্য ধীরে ধীরে হয় কি, ওই ডিস্কের মধ্যে ডিজেনারেশন হয়, যাকে আমরা লাম্বার স্পন্ডাইলোসিস বলি। তো লাম্বার স্পন্ডাইলোসিস হোক কিংবা এই ডিস্ক ডিজেনারেশন বা ডিস্ক প্রোল্যাপস, মেন রিজন এটাই যে ভুল পোস্টারের জন্য, বেশি ওয়েট ক্যারি করার জন্য। কিছু কিছু অসুখ আছে, জেনেটিক আছে, অ্যাকুয়েডও আছে। জেনেটিক যেমন ধরুন স্পাইন থেকে যেখান দিয়ে নার্ভগুলো বেরিয়ে আসবে সেই জায়গাটা ছোট হয়ে গেছে, বা স্টেনোসিস, বা কোনো কারণে পোস্টার ভুল থাকার জন্য বেঁকে গেছে, স্কোলিওসিস বা কাইফোটিক পোস্টার, যেগুলো আমরা পুজো হয়ে বসে কাজ করি তার জন্য হতে পারে, ভুল ওভারঅল পোস্টার মেনটেন করার জন্য হতে পারে। তো সেই ধরনের প্রবলেম থেকে কোমরে ব্যথা হয়। তো এটার একটা বড় ঠিক করার জায়গা হচ্ছে পোস্টার ঠিক করা, যেটা আমরা পরে আসবো। কিন্তু যখন ব্যথাটা হয় অ্যাকিউট ব্যথা, সেটা যে কোনো কারণেই হোক, ডিস্ক প্রোল্যাপস হলে সাংঘাতিক ব্যথা করে, ইলেকট্রিক পেন বলে। হঠাৎ মনে হয় যেন কোমরে সাংঘাতিক যন্ত্রণা করে উঠলো, ইভেন পা অবশ হয়ে যায়। লাম্বার স্পন্ডাইলোসিসেও খুব বেশি মাত্রায় হলে, বা যেখান দিয়ে ওই নার্ভগুলো বেরিয়ে আসে, যদি ডিস্কটা হার্নিয়েট করে ওই নার্ভের চাপ দেয়, তো ওই কোমরের যে নার্ভগুলো বা লাম্বোস্যাক্রাল যে নার্ভগুলো বেরিয়ে আসে, সেগুলো মেনলি পাতে সাপ্লাই করে, পাটা অবশ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে সেন্সেশন অসুবিধে হয়, অনেকের ক্ষেত্রে জোরও কমে যায়। যে জিনিসটা ঘাড়ে হলে হাতের ক্ষেত্রে হতে পারে, একই জিনিস কোমরে যদি হয় স্পন্ডাইলোসিস, পায়ে এফেক্ট করবে। তো প্রথমে অ্যাকিউট অবস্থায় এটা দরকার, মেডিকেল ট্রিটমেন্ট দরকার। সার্জিক্যাল ট্রিটমেন্ট একদম এক্সট্রিম কেসে লাগে, যখন মেডিকেল ট্রিটমেন্টে কাজ দেয় না। ধরুন স্পাইনাস ফোরামেন এত সরু যে নার্ভ কম্প্রেশন কিংবা ডিস্ক প্রোল্যাপসটা এত লেভেলে হয়েছে যে নার্ভের কম্প্রেশন নর্মাল রেস্ট থেকে হবে না, তখন সার্জারি। সেটা নিয়ে আজকে বলার স্কোপ নয়। মেডিকেল খুব বেশি ট্রিটমেন্ট নেই, রেস্ট, একদম পুরোপুরি বেড রেস্টে থাকতে হয় 10 থেকে 15 দিন, ভ্যারি করে কতটা ইন্টেন্স তার উপরে। খুব যখন ব্যথা হয় তখন ব্যথার ওষুধ খেতে বলা হয়। এছাড়া কিছু ফিজিওথেরাপি আছে, ইন্টারফারেন্সিয়াল থেরাপি আছে, আরো অনেক কিছু আছে, লেজার থেরাপি আছে, যেগুলো দিয়ে আপনার ইমিডিয়েট ব্যথাটা কমানো যেতে পারে। তার সঙ্গে ধীরে ধীরে পোস্টার মেনটেন করে ধীরে ধীরে হাঁটা, অল্প অল্প হালকা আইসোমেট্রিক ব্যায়াম করা, এগুলো করানো হয়। খুব যখন ব্যথাটা কমে যায়, তারপরে যখন আপনি ওষুধ খেয়ে এবং ফিজিওথেরাপি করে অ্যাকিউট ব্যথাটা একটু কমিয়ে নিয়েছেন, একটু হাঁটাচলা করতে পারছেন, তখন আপনাকে যেটা করা হয়, কোমর যে মাসেলটা থাকে, যেটা আপনার পিঠটাকে সোজা করে ধরে রাখে, তাকে বলে ইরেক্টাস স্পাইনি। ইরেক্টাস স্পাইনি মাসেলগুলোকে শক্ত করার জন্য কোমরটাকে সোজা করে রাখা, হোল্ড করে রাখার যে মাসেল, যে ব্যায়ামগুলো হয়, অর্থাৎ যেমন ধরুন যেমন নর্মাল যোগাতে ভুজঙ্গাসন হয়, স্ট্রেট করে ঘাড়টা তুলতে হয়, কিংবা যেটা আমাদের যোগাতে আছে শলভাসন, শুয়ে পা দুটোকে পেছন দিকে তুলতে হয়। এই ধরনের যে এক্সারসাইজ, যেটা কিনা বুকটাকে বা পাটাকে তুলে কিছুক্ষণ হোল্ড করে রাখতে পারে, এই ধরনের এক্সারসাইজ প্রথম দেওয়া হয় রিহ্যাবের সময়। যখন আপনার পেন কমছে, আপনার অর্থোপেডিক ডক্টর বা তার সঙ্গে যিনি আছেন আপনাকে দেখিয়ে দেবেন। নর্মালি হয় কি, বুকটা তুলে ধরে রাখতে হয় 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, কতক্ষণ ধরে রাখতে পারছেন, অথবা পা গুলোকে প্রথমে একটা করে পা অল্টারনেটলি করে ধরে রাখতে হয়, এরকম 10 থেকে 15 সেকেন্ড। এটা ফার্স্ট স্টেপ। এরপর যখন আপনি করতে পারছেন, তখন নেক্সট স্টেপে যেটা যাওয়া হয়, পুরো বডিটাকে ওইভাবে ধরে রাখা যায়। ধরুন আপনি হাত দুটোকে সামনের দিকে এরকম তুলে ধরছেন, পা দুটোকে পেছন দিকে তুলে ধরছেন,
এটাকে সুপারম্যান পোজ বলে। আমরা যেরকম কমিক্স দেখি না, সুপারম্যান উড়ে বেড়াচ্ছে এরকম পুরো ভাসমান অবস্থায়, খানিকটা সেরকম এই ধরনের আছে। এছাড়া অনেকগুলো পশ্চার মেনটেন করা এক্সারসাইজ আছে, যেমন বার্ড ডগ পশ্চার বলে। যেমন এটাকে না দেখালে হবে না, কিছু কিছু আমি ছবি এখানে দেবো, এই ছবিগুলো আপনারা দেখতে পাবেন স্ক্রিনে। কিছুটা একটা হাত এবং একটা পা পিছন দিকে বাড়িয়ে এভাবে একটা এক্সারসাইজ হয়। পুরোটা থিওরিটিক্যালি আইডিয়াটা হচ্ছে যে কোমরের যে অ্যালাইনমেন্টটাকে সেটাকে হোল্ড করে রাখা, কিছুক্ষণ ধরে রাখা, এবং উল্টো দিকে মেরুদণ্ড যদি সামনের দিকে আমরা বেঁকে যাই তার উল্টো দিকে পশ্চার মেনটেন করার জন্য যেভাবে সম্ভব হয় সামনের দিকটাকে তুলে ধরে রাখা বা পেছন দিকটা তুলে ধরে রাখা। এটা নেক্সট স্টেপে। এটা যখন আপনি করতে পারছেন তার মানে আপনি আইসোমেট্রিক হোল্ড করতে পারছেন। এরপরে আপনাকে আসতে হবে রিহ্যাবের পরের স্টেপে, যখন আপনি এক্সারসাইজে আস্তে আস্তে আসছেন। এক্সারসাইজে আপনাকে করতে হবে কি, কোমরের মাসেল স্ট্রেংথ, মানে ওই যে ভার্টিব্রা গুলো আছে তার চারপাশে যে রেক্টাস স্পাইনি বললাম পেছন দিকে, প্লাস সামনের দিকে পেটের যে মাসেল গুলো আছে তাকে বলে কোর মাসেলস, বা আরো ভালো ডাক্তারি টার্মে বলে রেক্টাস অ্যাবডোমিনিস। তার পাশে কিছু অবলিক মাসেল থাকে, এক্সটার্নাল ইন্টারনাল অবলিক। এই প্রত্যেকটা মাসেল বডির ওপরের স্ট্রাকচারের সঙ্গে লোয়ার স্ট্রাকচারটাকে ধরে রাখে। এগুলো যদি শক্ত করা হয়, এই কোর মাসেল গুলোকে সামনের এবং পেছনের শক্ত করা হলে কোমরের ব্যথাটাকে অনেকটা অ্যালে করা যায়, কাটিয়ে দেওয়া যায়। তার কারণ ওই মাসেলের উপর দিয়ে পুরো লোডটা যায় বডির, এবং পোস্টার মেনটেন করতে সুবিধে হয়। তাই জন্য পেটের সামনের দিকের মাসেলের অ্যাবডোমিনাল মাসেলগুলো কিছু এক্সারসাইজ করা হয়, ক্রাঞ্চ টাইপের এক্সারসাইজ, সিট আপ বারণ করা হয়। পেছন দিকে যে মাসেলগুলো আছে ইরেক্টাস স্পাইনি যেরকম বললাম, তার মধ্যে কিছু ওই হাইপার এক্সটেনশন নাম, বাট নর্মাল নিউট্রাল পজিশন অব্দি এক্সটেন্ড করানো হয়, আপনারা ছবি দেখতে পাচ্ছেন। এছাড়া যখন আরো ইমপ্রুভ করে যায় তখন স্কোয়াট বা রোমানিয়ান ডেডলিফট, এগুলো খুব হালকা ওয়েট দিয়ে, কিংবা প্রথম ইনিশিয়াল স্টেজে আমরা করি হয় কেটল বেল দিয়ে বা অল্প ওয়েট দিয়ে, কিংবা ইলাস্টিক ব্যান্ড দিয়ে, সব থেকে সেফ যখন বডি ওয়েট খুব সহজে করা যাচ্ছে। ডেডলিফট বা হিপ হিঞ্জিং, যেখানে কিনা শরীরের কোমরের ওপরের অংশটা স্ট্রেট উঠবে এবং স্ট্রেট নামবে, এই এক্সারসাইজ কোমর না বাকি আমাদের কোনো কিছু তোলার সময় এমনকি ঝুঁকে তুলি, যেটা অ্যাকচুয়ালি এইভাবে নামা উচিত। এই পশ্চারের ভুলের জন্য প্রবলেম হয়। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কিভাবে এই মেনটেন্যান্সটা করছে এই মুভমেন্টগুলো। তো এই কারেক্ট মুভমেন্ট যদি কেউ শিখে যায়, ধীরে ধীরে যখন লোড বাড়াবে কোমরকে তখন বাধ্য হবে বাটাকের কাছে যে মাসেলগুলো সেগুলোকে অ্যাক্টিভেট করতে, তলার দিকে যে হ্যামস্ট্রিং গুলো সেগুলোকে অ্যাক্টিভেট করতে, কোমরটাকে পুরো বাইপাস করে এই যে বিয়ার স্ট্রং মাসেলগুলোকে আমরা দীর্ঘদিন ইগনোর করে গেছি সেগুলোকে গ্রো করিয়ে সেগুলোর কাজ করে নিতে। তার ফলে কি হবে, যে লোড বিয়ার করছে কোমরের পুরোপুরি ভার্টিব্রার উপর দিয়ে, সেটা অনেক কমে যাবে, সেটা ওই স্ট্রং মাসেলের উপর দিয়ে যাবে। একটা সময় আসবে দেখবেন যখন আপনি এক্সারসাইজ করতে করতে কোমরের মাসেলগুলো এবং সামনের দিকের কোর মাসেলগুলোকে এত স্ট্রং করে ফেলেছেন, আপনার হেভি লোড এবং একটুখানি বাঁকা পোশ্চারও আপনার ভার্টিব্রাতে কোনো ড্যামেজ করছে না। তখন কোমরের ব্যথা থেকে পার্মানেন্টলি আপনি বেরিয়ে যাবেন, কিওর। এবং যেটা বলা হয় কোমরের ব্যথা ডেডলিফট করবেন না, দ্যাটস নট ট্রু। আমি ইভেন কোমরের ব্যথা ওই যে বললাম ডিস্ক প্রলাপস হয়ে যাওয়ার পরেও ডেডলিফট করেছি, 110 কেজিও ডেডলিফট করেছি, লোকে মানে না। আমার অনেক বন্ধু, বাট আমি এর জন্য ভিডিও দিয়েছিলাম ফেসবুকে দেখানোর জন্য, দেখুন হয়। এবং বহু লোক আছে, আপনারা প্রচুর বডি বিল্ডারের নাম হয়তো শুনে থাকতে পারেন, যাদের কোমরে অনেক অপারেশন হয়েছে তারপরে ফিরে গিয়ে আবার লোড তুলছে। ঠিকঠাক পশ্চারে, ঠিকঠাক ট্রেনারের আন্ডারে যদি গাইডেড ওয়েতে আপনি করতে পারেন এবং আপনার মাসলগুলোকে ধীরে ধীরে স্ট্রেংথেন করেন, আপনার পশ্চার যদি ঠিক থাকে, এবং আরো ইম্পর্টেন্ট যদি বডি অ্যালাইনমেন্ট কিংবা বডির কোনো স্ট্রেচেবিলিটি বা ধরুন মোবিলিটি যদি প্রবলেম থাকে সেগুলোকে যদি কারেক্ট করেন। ফর এক্সাম্পল, আপনি যখন সামনে ঝুঁকতে যাচ্ছেন, আপনার হ্যামস্ট্রিং যদি টাইট থাকে, পায়ের থায়ের পিছনের মাসলগুলো, আপনি সামনে ঝুঁকতে অসুবিধা হবে, সেটাকে স্ট্রেচ করতে হবে। তো এই ধরনের আরো অনেক কিছু আছে যেটা এই ভিডিও স্কোপের বাইরে, তার জন্য আলাদা অনেকগুলো ভিডিও লাগে। হ্যামস্ট্রিং স্ট্রেচ কি করে করা যেতে পারে, কাফ স্ট্রেচিং কি করে করা যেতে পারে, প্রপার স্কোয়াটিং কি করে করা যেতে পারে, হিপ হিঞ্জিং ঠিকঠাক হচ্ছে কিনা দেখা, সেটা একটা লাঠি দিয়ে 4টে পয়েন্ট দিয়ে মেপে দেখানো যেতে পারে। এগুলো পরে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গাতে ডিসকাস করতে পারবো। অ্যাজ অফ নাও থিওরিটিক্যালি আপনি এটা জেনে রাখুন, কোমরের ব্যথার এক্সারসাইজ বলতে এই কোমরের মাসেলগুলোকে স্ট্রেংথেন করতে হয়। আর তার সঙ্গে যেটা এখনো আলোচনা করিনি, বাট ছাড়ার আগে, লাস্টে যাওয়ার আগে একবার বলতেই হয়, সেটা হচ্ছে ওয়েট লস। ওয়েট লস, ওয়েট লস। ডাক্তারের কাছে গেলেই, কোমরে ব্যথা নিয়ে গেলে আপনাকে প্রথমে বলবে আপনি ওয়েট কমিয়ে আসুন। আপনাকে ক্যালোরি ডেফিসিটে যেতে হবে, যেটার কথা বারবার বলেছি, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, ওয়েট কমাতে হবে, তার সঙ্গে কোমরের মাসেলগুলো স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে। কিন্তু যখন অ্যাকিউট ব্যথা তখন নয়, যখন ব্যথা থেকে আপনি বেরিয়ে গেছেন তখন এভাবে করবেন। এছাড়া কোমরের ব্যথার জন্য বা লো ব্যাক পেনের জন্য
এক্স্যাক্টলি কি কি করা যায় ইন ডেপথ সেটা একটা ইউটিউব ভিডিওতে ডিসকাস করা তো অসম্ভব, একটা লং সিরিজ অফ ক্লাসেস হয়ে যেতে পারে এটার জন্য। অ্যাজ অফ নাও এটুকুই থাক। যদি আরো কিছু জানতে চান এসে কথা বলতে পারেন, কমেন্টে লিখতে পারেন, যদি কিছু প্রশ্ন করেন নিশ্চয়ই উত্তর দেব। সময় বার করে আমরা চাইছি মানুষের যা যা প্রবলেম সেগুলোকে সলভ করতে। যত দিন যাবে মানুষ সেডেন্টারি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে, তত কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা এগুলো বাড়তে শুরু করেছে। ঠিক পশ্চার মেনটেন করলে, ঠিকঠাক এক্সারসাইজ করলে, ওয়েট কমাতে পারলে দেখবেন এইসব প্রবলেম থেকে একদিন বেরিয়ে এসছেন। তো আজকে এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, আর যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। অনেকদিন ভিডিও বানাই না, তবে লাইক আর সাবস্ক্রাইব অনেকগুলো দেখলে আরো বানাবার উৎসাহ পাওয়া যাবে। তো আজকে এ পর্যন্তই। ডক্টর বাসুদেব তিওয়ারি সাইনিং অফ। গুড নাইট।